ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য, মিশরীয় লেখকের কারাদণ্ড। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, শুভেচ্ছা নেবেন। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আশা করছি ভালো আছেন। এস জে রতন চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে সবাইকে। এই পৃথিবী, নক্ষত্রপুঞ্জ, মহাকাশ, এছাড়া জানা অজানা সব কিছুই যিনি সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। অথচ সেই ইসলামের বিরুদ্ধে কথা বলাতেই যেন সুখ খুঁজে পায় কিছু বর্বর মানুষ। যে মেধা, মননশীলতা ও জ্ঞান দিয়ে মানুষকে সমৃদ্ধ করলেন তিনি অন্যান্য জীব থেকে, সেই মানুষই তার দেয়া সেই মেধা দিয়েই কবিতা, গল্প, প্রবন্ধ লিখে তাঁর প্রশংসা না করে উল্টো সমালোচনা করে। ইসলামের বিজয় নিয়ে বিতর্কিত কথা বলার দায়ে মিশরে একজন লেখককে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৮০ বছর বয়সী আহমেদ আব্দু মাহের সে দেশের নামকরা আইনজীবী এবং ইসলামের ইতিহাস বিষয়ক ১৪টি বইয়ের লেখক। তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ইসলাম অবমাননা, সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি করা এবং জাতীয় ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়ানোর দায়ে। ৭ম এবং ৮ম শতাব্দীর আরব বিজয় সম্পর্কে মাহের যে ধারণা দিয়েছেন সেটাই তার প্রধান অপরাধ। সাজাপ্রাপ্ত লেখক আহমেদ আব্দু মাহের মনে করেন, ইসলাম প্রচার ও প্রসারের ফলে ধর্ষণ এবং ধর্ষণের লালসা কমেছে। তবে ইসলাম প্রচারকরা আরও বেশি উন্নত সমাজকে উৎখাত ও প্রতিস্থাপন করেছিল। আহমেদ আব্দু মাহের তার অনেক বক্তৃতা, লেখা এবং টেলিভিশনে আলাপচারিতায়ও ইসলাম নিয়ে বিতর্কিত কিছু বিষয় দাবি করেছেন। তিনি বলেছেন, ইসলামের প্রাথমিক বিজয়গুলো ছিল সামরিক আক্রমণ। মিশরের শীর্ষস্থানীয় ইসলামিক প্রতিষ্ঠান আল আজহারকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। মাহের মনে করেন, মুসলিমদের ওইসব যুদ্ধের লক্ষ্য ছিল ইসলাম প্রচারের পরিবর্তে নারীদের দাস বানানো। তার এই ধরনের বিতর্কিত মন্তব্যগুলোর তীব্র প্রতিবাদ জানিয়েছে সেদেশের ধর্মপ্রাণ মানুষেরা। বিশ্বে ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে রয়েছে গর্বিত সব অনুকরণীয় ইতিহাস। ভারতীয় উপমহাদেশের মুসলিম ইতিহাসে আরবদের সিন্ধু ও মুলতান বিজয় ছিল এক চমকপ্রদ ঘটনা। কারণ এই বিজয়ের মধ্য দিয়েই মূলত মুসলিম শাসকরা ভারতে স্থায়ীভাবে মুসলিম শাসনের সূচনা করেন। তাই এই ঘটনাটিকে ঐতিহাসিকগণ আলোড়ন সৃষ্টিকারী ঘটনাগুলোর মধ্যে অন্যতম বলে দাবি করে আসছেন। শুধু ব্যবসায়িক কাজে আসা আরবের মুসলিমরা তাদের যাপিত জীবন দিয়ে আকৃষ্ট করেছিল নির্যাতনের শিকার, মুক্তির পথ খোঁজা নিম্নবর্ণের হিন্দুদের। ধীরে ধীরে তাদের এই আকৃষ্টতায় গোটা জনপদ চলে আসে মুসলিমদের কবজায়। তারপর শুরু হয় সিন্ধু ও মুলতান অভিযান। সিন্ধু ও মুলতানে রাজ্য শক্তির দুর্বলতা, ভৌগোলিক বিচ্ছিন্নতা, সামরিক দুর্বলতা ও অদূরদর্শিতার বিপরীতে সহজেই রাজ্যগুলোতে ইসলামের শান্তির পতাকা উত্তোলিত হয়। ভারত উপমহাদেশ শুরু হয় মুসলিম ইতিহাসের এক নতুন অধ্যায়। শান্তির ধর্ম হিসেবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমে ইসলাম ধর্মের যাত্রা শুরু হলে আরবরা সেই বার্তা নিয়ে দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকেন। নতুন ধর্মে উদ্বুদ্ধ হয়ে আরবরা একদিকে যেমন রাজ্য বিস্তারে মনোযোগী হন, অন্যদিকে ছড়িয়ে দিতে থাকেন ইসলামের অমীয় বাণী। ৭ম শতাব্দীর মাঝামাঝি সময় থেকে শুরু করে ৮ম শতাব্দীর মাঝামাঝি সময়টুকুর মধ্যেই আরবের নব্য মুসলিমরা চারদিকে ছড়িয়ে পড়তে থাকেন। তাদের এই অভিযানের ধারাবাহিকতাই ৮ম শতাব্দীর শুরুতে ভারতবর্ষেও আরবদের রাজ্য বিজয়ের অভিযান শুরু হয়। যদিও এখানে বলে রাখা ভালো, ৮ম শতাব্দীর পূর্বেও ভারতের সাথে আরবদের যোগাযোগ ছিল, আর সেটা ছিল মূলত ব্যবসায়িক কারণে। ইসলাম ধর্ম আবির্ভাবের অনেক আগে থেকেই আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলীয় বন্দরগুলোতে আসা যাওয়া করতেন ব্যবসায়িক কাজে। কারণ সে সময় ভারতীয় পণ্যদ্রব্যের ব্যাপক চাহিদা ছিল আরবদের কাছে। আরবরা ভারত থেকে এসব পণ্যদ্রব্য কিনে ছড়িয়ে দিত মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা সহ ইউরোপের কিছু বাজারেও। কিন্তু ৮ম শতাব্দীর শুরুতে ভারতে আরবের নব্য মুসলিমদের অভিযান ছিল ২টি লক্ষ্যে। একটি হচ্ছে ভারত বিজয় করে শাসন করা, আর দ্বিতীয়ত নতুন ধর্ম ছড়িয়ে দেয়া। ব্যবসায়িক কাজে আরব বণিকরা ভারতবর্ষে আসার পর থেকেই তাদের যাপিত জীবন এবং তাদের সাথে যারা সুফি দরবেশ আসতেন তাদের প্রভাবে ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইসলাম ধর্ম পরিচিত হয়ে উঠতে থাকে।
এদিকে একই সময়ে জাতিভেদ প্রথা নিম্নবর্ণ হওয়ার দরুন নির্মম জাঁতা কলে পিষ্ট এবং আর্থ ও সামাজিক নিপীড়নে অতিষ্ঠ হিন্দুগণও শান্তির পথ খুঁজছিলেন। তারা ইসলামের সাম্য এবং শান্তির বাণীতে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন, যা আরব মুসলিমদের পেশিশক্তিকে ক্রমশ শক্তিশালী করে তুলতে সাহায্য করেছিল। স্থানীয় এসব নিম্নবর্ণের হিন্দুগণ ইসলাম ধর্ম গ্রহণের ফলে ইসলামের বিস্তৃতি বাড়ানোর পথটা আরও সহজ হয়ে ওঠে আরবের মুসলিমদের জন্য, কারণ স্থানীয়দের সাহায্যে তারা সহজেই আশপাশের এলাকায়ও ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারছিলেন। স্থানীয় ভাষা না জানার কারণে যেটা ছিল আরবের মুসলিমদের জন্য অনেকটা কষ্টকর। তবে শুধু নিম্নবর্ণের হিন্দুরাই যে সময়ে ইসলাম গ্রহণ করেছিলেন তা নয়। ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় ভারতের তৎকালীন কালিকটের হিন্দু রাজা জামরিনও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার পৃষ্ঠপোষকতায় সেখানকার মৎস্যজীবী ধীবর সম্প্রদায়ও ইসলামের আঙিনায় আসেন। পরে এসব নব্য মুসলিমদের মাধ্যমেই ইসলামের বাণী ছড়িয়ে পড়ে মালাবার ও করমমণ্ডল উপকূলেও। ঐতিহাসিক আবুল কাসিম ফিরিস্তার উল্লেখ মতে মালাবারের হিন্দু রাজা চেরামন পেরুমলও সে সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ভারতবর্ষে ইসলামের এমন বিস্তার ঘটার ফলে একদিকে যেমন আরবের মুসলিমরা যারা একসময় শুধু ব্যবসা করার জন্য এই উপমহাদেশে এসেছিল, তারা ধীরে ধীরে ভারতবর্ষের কিছু কিছু এলাকা শাসন করাও শুরু করে দেন। এক কথায় আরবদের দুটি লক্ষ্যই সমানতালে এগিয়ে চলছিল। একদিকে বাড়তে থাকে ইসলামের বিস্তৃতি, অন্যদিকে ব্যবসায়িক দিকেও তারা হয়ে উঠছিল আরও সফল। উমাইয়া গোত্রের খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিক 705 থেকে 715 খ্রিস্টাব্দের সময়ে ইসলামের খিলাফত গ্রহণের সঙ্গে সঙ্গে মুসলিম সাম্রাজ্যে এক নতুন অধ্যায়ের শুরু হয়েছিল বলতে হয়, কারণ সে সময় ওয়ালিদের বিখ্যাত দুই সেনাপতি মুসা বিন নুসাইরের নেতৃত্বে সমগ্র উত্তর আফ্রিকা এবং তারিক বিন জিয়ায়েদের নেতৃত্বে স্পেন দখল করে নেন। আবার সেনাপতি কোতায়বা বিন মুসলিমের প্রচেষ্টায় মধ্য এশিয়ায়ও ইসলামের পতাকা উত্তোলিত হয়। অন্যদিকে প্রায় একই সময়ে হাজ্জাজ বিন ইউসুফের উৎসাহে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা ভারতের সিন্ধু প্রদেশে অভিযান চালায়। 7ম শতকে সিন্ধুই ছিল ভারতের অন্যতম শক্তিশালী রাজ্য। রাজ্যটির পূর্বে কাশ্মীর, পশ্চিমে মাকরান, দক্ষিণে সমুদ্র উপকূল এবং উত্তরে কিকানন পর্বতের অবস্থান ছিল। সিন্ধু রাজ্যের রাজধানী তখন ছিল আলোরে, আর প্রধান বন্দর ছিল দেবল। রাজ্যটি ব্রাহ্মণ্যবাদ, ইস্কান্দা, সিস্তান ও মুলতান এই 4 প্রদেশে বিভক্ত ছিল। আরবের মুসলিমরা যখন এই রাজ্যে অভিযান চালায় তখন এখানকার রাজা ছিলেন রাজা চাচের পুত্র দহির। মুসলিমদের সিন্ধু ও মুলতান অভিযানের কারণ ছিল দুটি, একটি প্রত্যক্ষ কারণ, অন্যটি পরোক্ষ। প্রথমত, ভারতের বাইরে মুসলিম শাসকরা এতটাই সামরিক সাফল্য পেয়েছিলেন যে তাদের এই মনোভাব তাদেরকে রাজ্যগ্রাসী করে তুলেছিল। আর দ্বিতীয়ত, যেহেতু সিন্ধু ও মুলতান ছিল সময়ের সবথেকে শক্তিশালী এবং ক্ষমতাধর রাজ্য, অন্যদিকে ভারতের অপার ধন সম্পদের দিকে আরবদের যোগাযোগ ছিল বহুকাল আগে থেকেই, যা আরবদের অভিযানে আরও উৎসাহ দিয়েছিল। তৃতীয়ত, ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়লেও সিন্ধু ও মুলতান রাজ্যটি ক্ষমতাধর ও শক্তিশালী থাকার ফলে ইসলামের প্রতি বৈরী মনোভাব ও সামরিক উস্কানি সীমান্তে ইসলামের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তাই তাদেরকে দমাতে আরবদের এই অভিযানের প্রয়োজন ছিল। জানা যায় যে সিংহলের রাজা উপঢৌকন সহ 8টি জাহাজ খলিফা ওয়ালিদ ও হাজ্জাজের জন্য পাঠান, কিন্তু যাত্রা পথে ওই জাহাজগুলো সিন্ধুর দেবল বন্দরে পৌঁছালে সেগুলো লুণ্ঠন করে নেয় জলদস্যুরা। হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুর রাজা দহিরের কাছে এর প্রতিকার ও ক্ষতিপূরণ চাইলে রাজা দহির তা দিতে অসম্মতি জানান। ফলে রাজা দহিরের প্রতি ক্ষুব্ধ হন হাজ্জাজ বিন ইউসুফ। ক্ষুব্ধ হয়েই রাজা হাজ্জাজ সিন্ধু প্রদেশে অভিযান পরিচালনা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সিন্ধু রাজ্যের রাজা দহিরের উপর ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু আক্রমণের ছক আঁকতে শুরু করেন। ছক অনুযায়ী তিনি প্রথমে ওবায়দুল্লাহ ও বুদাইল নামে 2 সেনাপতির নেতৃত্বে সিন্ধু রাজ্যে 2টি অভিযান চালান, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের এই 2টি অভিযানই ব্যর্থ হয়। এতে তিনি আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তিনি তার 17 বছর বয়সী জামাতা মোহাম্মদ বিন কাসিমকে প্রধান সেনাপতি করে 711 খ্রিস্টাব্দে সিন্ধুতে আবারও অভিযান প্রেরণ করেন। ঐতিহাসিকরা মোহাম্মদ বিন কাসিমের এই অভিযানকে ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর একটি অভিযান বলে থাকেন। এই অভিযানে মোহাম্মদ বিন কাসিম 6000 সিরীয় এবং ইরাকি সৈন্য, 6000 উষ্ট্র বাহিনী, রসদবাহী 3000 উট নিয়ে সিন্ধু রাজ্যের দিকে এগিয়ে যান। মাঝ পথে তার হাতকে আরও শক্তিশালী করে তোলেন মাকরানের শাসনকর্তা হারুন। তিনি কাসিমকে আরও সৈন্য দিয়ে সহায়তা করেন।
বিশাল এই সামরিক বাহিনী নিয়ে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু রাজ্যে আক্রমণ করেন। এদিকে সিন্ধু রাজ্যেও তখন চলছিল রাজা দহিরের অত্যাচার নিপীড়ন। রাজা দহিরের অত্যাচার নিপীড়নের ফলে অনেক সিন্ধুবাসী তখন মোহাম্মদ বিন কাসিমের সামরিক দলে যোগ দেন, যা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের পথকে আরও সহজ করে দিয়েছিল। সিন্ধুরাজ দহির পরিস্থিতি মোকাবেলায় 50,000 সৈন্য দিয়ে মোহাম্মদ বিন কাসিমের বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করেন। 712 খ্রিস্টাব্দের 20 জুন মুসলমান বাহিনী এবং সিন্ধু বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। এদিন মোহাম্মদ বিন কাসিমের সুসজ্জিত প্রশিক্ষিত সামরিক বাহিনীর কাছে পরাজয় বরণ করতে হয় সিন্ধু রাজাকে। তিনি সিন্ধু যুদ্ধে নিহত হন, আর মুসলমানরা ভারতে প্রথম কোনো রাজ্য নিজেদের করায়ত্ত করে নেয়। অপরদিকে মুসলিমদের হাতে সিন্ধু রাজার পরাজয়ের খবর জেনে রাজা দহিরের পত্নী রানীবাই প্রাসাদের অন্যান্য রমণীদের নিয়ে আগুনে আত্মাহুতি দেন। মোহাম্মদ বিন কাসিমের হাতে ধরা পড়েন রাজা দহিরের অন্য আরেকজন পত্নী রানী লাদি এবং কন্যা সূর্যদেবী ও পরিমল দেবী। তবে বিচক্ষণ সেনাপতি কেবল সিন্ধুর রাজধানী দখল করে বসে থাকেননি। তিনি সিন্ধু রাজ্যের আরেক শক্তিশালী নগরী মুলতান আক্রমণ করেন এবং সেটিও দখল করে নেন। 713 খ্রিস্টাব্দে মুসলমান বাহিনী মুলতান জয় করে। ঐতিহাসিকদের মতে মুলতান নগরী থেকে মুসলিম সেনাপতি মোহাম্মদ বিন কাসিম বিপুল পরিমাণ স্বর্ণ করায়ত্ত করতে পেরেছিলেন, যার দরুন তিনি মুলতানকে স্বর্ণের নগরী নাম দিয়েছিলেন। ভারতবর্ষের সিন্ধু ও মুলতান নগরী বিজয়ের মধ্য দিয়েই মূলত ভারত উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা হয়। তাই বলা যেতে পারে সিন্ধু ও মুলতান বিজয় ভারত উপমহাদেশে মুসলিম শাসনের ভিত্তি স্থাপনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছিল, যা মুসলমানদেরকে পরবর্তীতে অন্যান্য রাজ্য জয়ের পথ খুলে দিয়েছিল। বন্ধুরা, ইসলামের গৌরবান্বিত এইসব ইতিহাস বিকৃত করে যারা বই লেখেন, প্রবন্ধে সমালোচনা তুলে ধরেন, তাদেরকে শাস্তির আওতায় আনায় যুক্তিসঙ্গত। শেষ করছি আজকের মতো। আল্লাহ পাক আমাদের সকলকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফা সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফা ডিশ ওয়াশ বার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজনি, এইচটিসি টয়লেট ক্লিনার 750 গ্রাম, এইচটিসি ফিয়া হ্যান্ড ওয়াশ, এইচটিসি হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, এইচটিসি মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A, পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 01911072323।